হামের টিকা না দেওয়ায় বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। 2 মাসে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়। রাষ্ট্রের ও প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে 60টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনড় 11 দল। ব্যাংক ডাকাতদের পুনর্বাসন চলছে, মন্তব্য জামায়াতের আমিরের। গ্রীষ্মের শুরুতেই বিভিন্ন স্থানে বজ্রপাতের তাণ্ডব, 5 জেলায় অন্তত 11 জন নিহত, সুনামগঞ্জেই 5 জনের মৃত্যু। ঢাকাতে ইমিগ্রেশন, হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি, ভোগান্তি ছাড়াই সৌদি আরবের পথে পবিত্র কাফেলা। উন্মুক্ত ঘোষণার পরদিনই হরমুজ প্রণালী ফের বন্ধ, ইরানের বন্দর অবরোধে অনড় ট্রাম্প, বৈঠক নিয়ে অনিশ্চয়তা। এবং 2031 বিশ্বকাপের সহ আয়োজক হতে চায় বাংলাদেশ, পূর্বাচল স্টেডিয়ামের সংস্কার শুরুর আশাবাদ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান হামে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন তিনি। জানান, স্বাস্থ্য খাতে মোট জিডিপির 5% বরাদ্দের পরিকল্পনা করছে সরকার, আর 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশ থেকে আসা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান NHS এর আদলে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এজন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। টিকা প্রদানের মাধ্যমে হাম পরিস্থিতির অবনতি রোধ করা গেছে জানিয়ে এই কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারেক রহমান। কড়া সমালোচনা করেন বিগত দুটি সরকারের আমলে এই টিকা না দেয়ার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিরাপদ প্রসব সহ মা ও শিশুর পরিপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হবে। এজন্য যার যা অবস্থান থেকে স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। সারা দেশের হাসপাতাল থেকে রোগীরা অনেক ক্ষেত্রে বিদ্যমান সেবা পাচ্ছেন না জানিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেন। দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। সরকার নাগরিকদের স্বাস্থ্য তথ্য সংবলিত ই-হেলথ কার্ড ও স্বাস্থ্য বীমা চালু করতে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই উদ্যোগ নেয়ার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 6 জন ডাক্তারের হাতে ক্রেস্ট তুলে দেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। 2 মাস পূর্তি উপলক্ষে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। শনিবার বিকেলে তেজগাঁও কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব তুলে ধরা হয়। বলা হয়, এই স্বল্প সময়ে 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার, যা সরকারের সক্রিয় কর্মতৎপরতার প্রতিফলন।
প্রতিশ্রুতি বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয় সরকার। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সব মিলিয়ে সরকারের 2 মাসের কাজের অগ্রগতি তুলে ধরতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া আমার মনে হয় অন্যান্য যে আপনার প্রশাসনিক তারপরে আপনার যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণে সরকারের তৎপরতার কথা সংবাদ সম্মেলনে উঠে আসে। তুলে ধরা হয় সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, প্রশাসনিক সংস্কার এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। 2 মাসের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উদ্যোগ রয়েছে জনবান্ধব পুলিশ গঠনে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। স্বল্প সময়ে সরকারের ইতিবাচক পদক্ষেপে বিরোধী দল সহযোগিতা না করে সংসদে হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি এবং গুজব অপপ্রচার ছড়িয়ে দেশের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগের কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বিকেল 4টার দিকে শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে আজ অংশ নিচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময়ের রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও দলীয় কার্যক্রমে ভূমিকা রাখা এবং সামাজিক অবস্থান বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে এমন প্রত্যাশার কথা জানান তারা। দল আমাদের সঠিক মূল্যায়ন করবে এবং আমি যখন জেলা সেক্রেটারি এবং আমি একজন ত্যাগী নেত্রী, আমি একজন অ্যাডভোকেট, আমাকে এইভাবে সে মূল্যায়ন করবে। দল যেটা সিদ্ধান্ত নেবেন সবাইকে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলা হয়েছে। যারা যোগ্য তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। যেমনটি জানাচ্ছিলাম, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে বিএনপির গুলশান কার্যালয় এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার চলছে আজ। নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন দলীয় কার্যালয়ে? ধন্যবাদ। দুপুরের পরপরই কিন্তু বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করে গেছে। বিশেষ করে নারী যারা নেত্রী রয়েছেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে আপনি জানেন যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য 2 দিন ব্যাপী বিএনপির সাক্ষাৎকার পর্ব চলছে। সেই সাক্ষাৎকার পর্বের আজকে হচ্ছে শেষ দিন। আজকে মোট 545 জন মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা এখানে এসেছেন সাক্ষাৎকার দেওয়ার জন্য। যেখানে মোট 5টি সাংগঠনিক বিভাগ রয়েছে। এই বিভাগগুলোর মধ্যে আজকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা সাংগঠনিক বিভাগের যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার উপস্থিতিতেই কিন্তু এই 2 দিন ধরেই এই সাক্ষাৎকার পর্ব রয়েছে, যেখানে মনোনয়ন বোর্ড সবার
সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে জেলাভিত্তিক যারা রয়েছেন মানপত্র জমা দিয়েছেন তাদের একই সাথে এই সাক্ষাৎকার গ্রহণ চলছে, যেখানে সবার পরিচয় এবং তাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামের কি ভূমিকা ছিল, মামলা হামলা কিভাবে জর্জরিত হয়েছেন এবং আগামীতে কিভাবে তারা দলের জন্য ভূমিকা রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা আমরা দেখেছি যে সেই বিষয়টি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের বক্তব্য শুনছেন এবং তারা কিভাবে সংসদে নিজেদেরকে ভূমিকা রাখবেন সেই বিষয়টি জানতে চেয়েছেন। তো এই আজকে কিন্তু এই পুরো সাক্ষাৎকার পর্বটি শেষ হয়ে যাবে। এর পরপরই 2 দিনে যে 900-র বেশি মনোনয়ন জমা দিয়েছিলেন যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্য থেকে 36টি আসনের জন্য চূড়ান্ত করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। বদরুল আলম শাওন আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপির গুলশান কার্যালয় থেকে। গণভোটের রায় মেনে না নিলে 11 দলীয় ঐক্য রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে তার সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। শনিবার বিজয়নগরে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দলের সমাবেশে এই কথা বলেন তিনি বলেন, জনগণের ভাষা না বুঝলে সরকারের পরিস্থিতি আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। সমাবেশে হামিদুর রহমান আজাদ বলেন, চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। অবিলম্বে আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই, এই জন্য জ্বালানি সম্পদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার মগবাজারে দলীয় কার্যালয়ের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন, অতীতের মতো লুটপাটের সংস্কৃতি এখনও বন্ধ হয়নি, এদের পৃষ্ঠপোষকরাও ডাকাত বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরকার সরে যাচ্ছে। দলমত নির্বিশেষে দেশের মানুষের জন্য কাজ করতে জামায়াত এমপিদের নির্দেশনা দেওয়ার কথাও জানান জামায়াত আমির। লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করব না? অবশ্যই আমরা করব। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা, চেয়েছেন আন্তর্জাতিক সহযোগিতা। শনিবার রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এর আয়োজন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। সংগঠনের নেতারা বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, একটি আক্রান্ত শিশু থেকেই পুরো একটি কমিউনিটি সংক্রমিত হতে পারে। সংগঠনটি দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি জোরদার, হাসপাতালে হাম কর্নার চালু সহ 5 দফা দাবি তুলে ধরেন তারা। এই ধরনের পরিস্থিতি ঠেকাতে হলে চিকিৎসা সুবিধার বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবার সুব্যবস্থা থাকতে হবে। বাজেটের 15% এবং জিডিপি 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা, ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আইপিএস এর ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে হবে। আকস্মিক বজ্রপাতে 5 জেলায় 11 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মার্চ থেকে মে এই 3 মাসেই প্রায় 59% বজ্রপাত হয়। এদিকে দিন দিন বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তন সহ নির্বিচারে বৃক্ষ নিধন ও সচেতনতার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা।
শনিবার দুপুরে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে শুরু হয় বজ্রপাত। এতে ঘটে প্রাণহানির ঘটনা। এদিকে বজ্রপাতে ধর্মপাশা, দিরাই ও জামালগঞ্জ উপজেলার 4 জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান হাওড় অঞ্চলে ধান কাটার সময় এই ঘটনা ঘটে। এছাড়া তাহিরপুরে হাওড়ে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে প্রাণ হারান আবুল কালাম নামে অপর এক ব্যক্তি। আহত হয় আরো 3 জন। এ ঘটনায় শোক বইছে নিহতদের পরিবার সহ গ্রাম জুড়ে। রংপুরের মিঠাপুকুরেও বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী জানায় উপজেলার সখীপুর গ্রামের তালেবুদ্দিন ও মিলন নামে 2 কৃষক সহ 10 জন স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হলে পুকুরের পাশের একটি টিনের ছাউনিতে অবস্থান নেয় তারা। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সেই ছাউনিতে থাকা ওই 2 কৃষক নিহত হন। ময়মনসিংহে 2 উপজেলায় বজ্রপাতে যুবক সহ 2 জন নিহত হয়েছেন। জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও হবিগঞ্জ ও নেত্রকোনাতেও বজ্রপাতে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উঁচু গাছ বিশেষত তাল জাতীয় বৃক্ষ নিধনের ফলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। সেই সাথে সচেতনতার অভাবকেও সমানভাবে দুষছেন তারা। উঁচু গাছগুলো কেটে ফেলছে, বিশেষ করে তাল জাতীয় গাছ বা এ ধরনের এন্ট্রি যেগুলা বজ্রপাত করে। আসলে তো বজ্রপাত নিরোধক কিছুই নাই। উঁচু বৃক্ষ আসলে আমাদের দেশে অনেকই কমে গেছে। বিদ্যুতের পিলারের নিচে থাকা যাবে না, আবার গাছের নিচেও থাকা যাবে না। এই ধরনের যে ব্যাপারগুলা, এই সচেতনতা গুলাও মানুষের মাঝে নিয়ে আসা দরকার। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, মার্চ থেকে মে এই 3 মাসেই হয় প্রায় 59% বজ্রপাত। গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বজ্রমেঘ তৈরি করে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাস আর উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসের সংমিশ্রণে তীব্র বজ্রঝড় ও কালবৈশাখীর সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে গ্রামীণফোন হজ সফরের খবর। হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তির কথা জানাচ্ছে হজ যাত্রীরা। ঢাকাতেই হচ্ছে সৌদি আরবের ইমিগ্রেশন, নেই কোনো ভোগান্তি। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এই পবিত্র কাফেলা। ভিসা জটিলতা কাটিয়ে শতভাগ হজ যাত্রার নিশ্চয়তা দিচ্ছে কর্তৃপক্ষ। হজ ক্যাম্পের বাতাস ভারী হয়ে আছে আনন্দ আর বিরহের এক অদ্ভুত মিশ্রণে। একদিকে আল্লাহর ঘর দেখার পরম আকাঙ্ক্ষা, অন্যদিকে প্রিয় মুখগুলোকে ছেড়ে যাওয়ার এক অবর্ণনীয় মায়া। চোখের জলে বুক ভাসলেও মুখে সবারই প্রশান্তির হাসি, কারণ এই বিচ্ছেদ যে কেবল প্রিয় কাবার টানে। এহরাম মোড়ানো প্রতিটি মানুষ যেন দুনিয়ার সব টান ছিন্ন করে এক মহামিলনের পথে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটা অন্যতম একটা স্তম্ভ। তো সেই স্তম্ভ পালন করার জন্য আল্লাহ তাআলা যে কবুল করছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া। আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি এবং আমরা যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারি, আমরা যেন নিষ্পাপ হতে পারি। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হলো সুস্থতা। সুস্থতা পাই, সুস্থতা আল্লাহর ইচ্ছে। হজ ক্যাম্পের ভেতরে প্রবেশ করতেই যাত্রীদের বরণ করে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল পরিবেশে। ইমিগ্রেশন বা বোর্ডিং নিয়ে নেই কোনো হাহাকার। রোড টু মক্কার কল্যাণে সৌদি ইমিগ্রেশন ঢাকাতে শেষ হওয়ায় ক্যাম্পে কাটানোর সময়টা কেবলই ইবাদত আর প্রস্তুতির। কোনো ঝামেলা হয়নি এবং যে ভলান্টিয়াররা আছে এরা যেভাবে আন্তরিকতাভাবে কাজ করছে, কোনো পয়সা করিও চাই নাই, নেয়ও নেই। 2 থেকে হয়তো 5 মিনিট হয় নাই, লাইনে দাঁড়িয়েছিলাম, তো এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। ভিসা জটিলতা কাটিয়ে এবার শতভাগ যাত্রীর যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে কর্তৃপক্ষ। এই বছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগে কিন্তু নিবন্ধিত হজ যাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে 1 জুলাই পর্যন্ত। সাদমান রফিদ, নিউজ 24, ঢাকা। আগামী 2রা জুলাই থেকে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, চলতি বছর থেকে পরীক্ষার্থীদের আর নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল করা হবে না। ঢাকা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই এ সংক্রান্ত নিয়ম বাতিলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 21শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে শনিবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা।
এ সময় শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 2 জুলাই থেকে শুরু হবে। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত। এর আগে এই পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ 7 জুন ঘোষণা করা হলেও দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় জুলাইয়ের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকে কোনো পরীক্ষার্থীকে আর নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল করা হবে না। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। মন্ত্রীর এই বক্তব্যের সাথে সঙ্গতি রেখেই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, আগে নিয়ম ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনো শিক্ষার্থীকে না জানিয়েই বহিষ্কার করা যেত। এখন থেকে সেই সুযোগ আর থাকছে না। আল মাহমুদুল খান, নিউজ 24, ঢাকা। উন্মুক্ত ঘোষণার একদিন না পেরোতেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার এই ঘোষণা দিয়েছে তেহরান। এতে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসলামাবাদে আসন্ন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন, সংলাপে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্যই এই কৌশল নিয়েছে তেহরান। আবারও রণক্ষেত্রের অন্যতম হাতিয়ার বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ। এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ ফের স্পষ্ট হয়েছে। শুক্রবার তেহরান ঘোষণা দিয়েছিল, লেবাননে চলমান যুদ্ধবিরতিতে হরমুজ উন্মুক্ত রাখা হবে। তবে দিন না পেরোতেই সিদ্ধান্ত বদলেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুনরায় এই প্রণালী বন্ধ এবং কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত রাখা হবে না। তবে ইরানের এমন শর্ত মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকবে। তেহরান ওয়াশিংটনের এমন অনড় সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী তা নিয়ে বিশ্ববাজারে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের তেহরান সফর শেষ না হতেই ইসলামাবাদে আসন্ন বৈঠক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরান এই কৌশলগত জলপথকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন পারমাণবিক ও নিরাপত্তা চুক্তির আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই কৌশল নিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের উপর জোর দেন তারা। আসমাতুলি, নিউজ 24। সব জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে রাজধানীর পূর্বাচল স্টেডিয়াম। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে মাঠ পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং নবনিযুক্ত বিসিবি সভাপতি তামিম ইকবাল। খুব দ্রুতই শুরু হতে পারে সংস্কার কাজ, জানান বিসিবি সভাপতি। এক বিশাল শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত জায়গা। নানা জটিলতা আর সময়ক্ষেপণে এতদিন থমকে ছিল এর কার্যক্রম। তবে শনিবার দুপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মাঠের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানালেন, সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে পূর্বাচলে একটি মাল্টি স্পোর্টসের সুযোগ সুবিধা সম্বলিত স্টেডিয়াম করতে দ্রুতই শুরু করা হবে কাজ। সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। 2031 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে কো-হোস্ট হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তার আগেই স্টেডিয়ামগুলো প্রস্তুত করতে চায় সরকার। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো-হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা একটি
পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই। বিসিবির প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তামিম ইকবালের এটিই প্রথম মাঠ পরিদর্শন। স্টেডিয়ামের বর্তমান নকশায় আসতে পারে পরিবর্তন। শুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ না থেকে অন্যান্য স্পোর্টসকেও সুযোগ দেবার পরিকল্পনা রয়েছে বিসিবির। কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। সরকারের পক্ষ থেকে দ্রুত অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদানের নিশ্চয়তা পাওয়ার পর বিসিবি চাচ্ছে দ্রুতই মাঠে ফিরতে। আমাদেরকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ওনার তরফ থেকে এসে গেছে, দ্রুত এটা নিয়ে বসে দ্রুত কাজ শুরু করে দেওয়া। শুধু পরিকল্পনা আর কাগজে কলমে নয়, পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম দৃশ্যমান মাঠ দেখার অপেক্ষায় খেলাপ্রেমীরা। মামুনুর রহমান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।